আগের ভিডিওতে আমরা দেখেছিলাম নিজে করি 11.1 এবং সেখানে আমরা দেখেছিলাম কিভাবে কোনো সংখ্যাকে বর্গ করা হয় এবং কোনো ভগ্নাংশকে বর্গমূল করা হয়। এই ভিডিওতে আমরা দেখব ওর পরের অঙ্কগুলো। যেমন ধরো যে 9/32 একে যদি বলা হয় বর্গমূল করতে, তাহলে বর্গমূল করতে গেলে কি করতে হবে? 9 সংখ্যাটিকে ভাঙতে হবে। 9 মানে আমরা লিখতে পারি 3 × 3, আর 32কে আমরা লিখতে পারি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 16। এখন দেখো এখানে দুটো 3 আছে বলে আমি এটাকে লিখতে পারি 3 স্কোয়ার, আর এখানে দেখো দুটো 2-এর জন্য আমি লিখতে পারি 2 স্কোয়ার ইন্টু দুটো 2-এর জন্য আমি লিখতে পারি 2 স্কোয়ার ইন্টু একটা 2 থেকে যাচ্ছে, এখানে কিন্তু আর একটা 2 নেই, অর্থাৎ একটা 2 এখানে ঘাটতি হচ্ছে। তো এখানে প্রশ্ন আসতে পারে যে 9/32 এই সংখ্যাটিকে বর্গমূল করতে গেলে কত সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। কি বললাম? যে 9/32 এই সংখ্যাটিকে বর্গ করতে গেলে কত সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ কত সংখ্যা দিয়ে ভাগ করলে এই সংখ্যাটি বর্গমূল করা সম্ভব। তো কাজে দেখো যদি আমি এই সংখ্যাটিকে 9/32 এটাকে 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমি কি লিখতে পারি? তাহলে আমি এখানে একটা 2 পেয়ে যাব ইন্টু একটা 2 পেয়ে যাব, তাহলে আমি এখানে পেয়ে যাব কত? 2 স্কোয়ার পেয়ে যাব। তাহলে আমি এখান থেকে লিখতে পারি এই বর্গমূল হিসাবে আমি এখান থেকে লিখতে পারবো দুটো 3-এর জন্য একটা 3 বেরিয়ে আসবে, আর এখানে দুটো 2-এর জন্য একটা 2 বেরোবে, এখানে দুটো 2-এর জন্য একটা 2 বেরোবে, আর এখানে দুটো 2-এর জন্য একটা 2 বেরোবে। তাহলে আমি কি লিখব? 3 ডিভাইডেড বাই 2 দুগুণে 4, 4 দুগুণে 8। আর এখানে কত সংখ্যা হয়েছিল? 9 ডিভাইডেড বাই 32 ইন্টু 2 মানে হচ্ছে 64। তাহলে 9/64 এর বর্গমূল হচ্ছে 3/8। এখন যখন 9/32 ছিল তখন এটাকে আমরা বর্গমূল করতে পারছিলাম না, কিন্তু যেই আমি একটু 2 দিয়ে ভাগ করে দিলাম আমি পেলাম 9/64, এবং 9/64 এই সংখ্যাটি হচ্ছে বর্গমূল করা সম্ভব হলো। তো 9/64 এই সংখ্যাটিকে আমরা বলি পূর্ণবর্গ ভগ্নাংশ, অর্থাৎ যে ভগ্নাংশকে বর্গমূল করা যায় সেই ভগ্নাংশকে আমরা বলি পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ ভগ্নাংশ, যেমন এখানে দেয়া রয়েছে। কাজেই আমরা বুঝতে পারছি 9/32 এই সংখ্যাটি কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। কেন? এটাকে বর্গমূল করা যায় না। তো যে প্রশ্নটা বলছিলাম, তাহলে 9/32 এই সংখ্যাকে কত সংখ্যা দিয়ে ভাগ করলে এই সংখ্যাটি বর্গমূল হবে? তাহলে উত্তর হবে 2, অর্থাৎ 2 দিয়ে ভাগ করলে এটা কত হচ্ছে? 9/32 ভাগ 2 যদি আমরা করি তাহলে ভাগ থেকে গুণে যেতে গেলে এটা উল্টো হয়ে যায়। তাহলে আমরা কি লিখতে পারি? 1/2, মানে এখানে 2-এর নিচে কিছু নেই, যখন 2-এর নিচে কিছু নেই মানে 1 আছে, তো যখন ভাগ হয়েছিল তখন ছিল 2/1, তো এটা যখন গুণ হয়ে গেল তখন উল্টে গেল, অর্থাৎ 1/2। তাহলে 9/32 ইন্টু 1/2, তাহলে সমান আমরা কত পেলাম? 9 ডিভাইডেড বাই 64। এই সংখ্যাটি হচ্ছে পূর্ণবর্গ ভগ্নাংশ। 9/32কে 2 দিয়ে ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে, যেমন এই 5-এর দাগের প্রশ্নটি দেওয়া হয়েছে। তো এইভাবে যে কোনো ভগ্নাংশের ক্ষেত্রে যেটি পূর্ণবর্গ নয় সেটির ক্ষেত্রে আমি দেখতে পারবো বা আমি বলতে পারবো যে কত সংখ্যা দিয়ে গুণ করলে বা ভাগ করলে সেটি পূর্ণবর্গ সংখ্যা হবে। 8 ডিভাইডেড বাই 36 এইটাকে যদি বলা হয় বর্গমূল করতে, তাহলে আমি কি লিখব? 8 মানে আমি লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 2, আর 36 মানে আমি লিখতে পারি 3 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3। এবার দেখো এখানে দুটো 2-এর জন্য আমি লিখতে পারি 2 স্কোয়ার, গুণ এখানে একটা 2 থাকার জন্য আমি লিখতে পারি 2, আর নিচে দুটো 3-এর জন্য আমি লিখতে পারি 3 স্কোয়ার, গুণ দুটো 2-এর জন্য আমি লিখতে পারি 2 স্কোয়ার।
তাহলে এখান থেকে আমি কি পেলাম, এখানে দুটো 2 থাকার জন্য আমি 2 স্কোয়ার লিখেছি, কিন্তু এখানে একটা 2 রয়েছে, অর্থাৎ এখানে একটা 2-এর ঘাটতি হচ্ছে। যদি আমি একটা 2 দিয়ে গুণ করে দিই, অর্থাৎ 8/36, এর সাথে যদি আমি একটি 2 দিয়ে গুণ করে দিই, তাহলে আমি কত পাবো? তাহলে আমি পাবো 8 দুগুণে 16/36। এই সংখ্যাটি হবে পূর্ণ বর্গ ভগ্নাংশ। কেন, একে আমি তখন বর্গ করতে পারবো। তখন আমি এখানে কি পাবো? তখন আমি এখানে পাবো 2 স্কোয়ার ইন্টু, এখানে যেহেতু একটা 2 দিয়ে গুণ করেছি, তাহলে এখানেও হয়ে যাবে 2 স্কোয়ার ডিভাইডেড বাই 3 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার। তাহলে এখান থেকে বর্গমূল থেকে আমি যদি সংখ্যাগুলো বের করতে যাই, দুটোর জন্য একটি বেরোয়, তাহলে এখানে 2 আর এখানে 2 স্কোয়ার মানে এখানে বেরিয়ে যাবে 2 ডিভাইডেড বাই এখানে 3 স্কোয়ার মানে একটা 3 বেরোবে, আর এখানে 2 স্কোয়ার মানে একটা 2 বেরোবে। তাহলে 2 দুগুণে 4 ডিভাইডেড বাই 3 দুগুণে 6। তাহলে এই সংখ্যাটি হলো আমার বর্গমূল, অর্থাৎ 16/36। এই সংখ্যাটির বর্গমূল হলো 4/6। তাহলে আমরা দেখলাম যে 8/36 এই সংখ্যাটি হলো পূর্ণবর্গ ভগ্নাংশ নয়। যখন এটাকে 2 দিয়ে গুণ করলাম, অর্থাৎ 16/36, এই সংখ্যাটি হলো পূর্ণবর্গ সংখ্যা। তাহলে পূর্ণবর্গ সংখ্যা আমরা কাদেরকে বলবো? যাদের ক্ষেত্রে বর্গমূল করা সম্ভব, অর্থাৎ যে সমস্ত ভগ্নাংশের বর্গমূল করা সম্ভব, সেই সমস্ত ভগ্নাংশকে আমরা বলবো পূর্ণবর্গ সংখ্যা। আচ্ছা, এতক্ষণ আমরা যা শিখলাম তার উপর নির্ভর করে কতগুলো অঙ্ক দেওয়া হয়েছে। নিজে করি 11.2। কি বলছে? কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে নিচের ভগ্নাংশগুলি পূর্ণবর্গ ভগ্নাংশ হবে তা নির্ণয় করি। এখানে কি দিয়েছে? 64 ডিভাইডেড বাই 147। তাহলে এবার এটাকে ভেঙে ভেঙে দেখতে হবে যে এটা সমান সমান এর বর্গমূল মানে কত। আমরা লিখতে পারি ডিভাইডেড বাই 64কে ভাঙলে আমরা কি পাবো? 64কে ভাঙলে আমরা উৎপাদক বিশ্লেষণের সাহায্যে ভাঙবো। তো ভাঙাটা আমি এখানে দেখাচ্ছি না, তোমরা নিজেরা চেষ্টা করবে, পেরে যাবে। উৎপাদক বিশ্লেষণ 2 দিয়ে ভাঙা, 2 গুণে 4, এটা পেলাম। তাহলে আমরা এটা নিচে লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 6টা 2 গুণ হয়ে যাবে। আর নিচে কি রয়েছে? 147কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, এটা 7 দিয়ে যাই, 7 দুগুণে 14, 7 একে 7। আবার একে যদি 7 দিয়ে কাটি, 3 7 21। তাহলে এটা সমান সমান আমরা কি লিখতে পারি? 7 ইন্টু 7 ইন্টু 3। তো এখানে দেখো দুটো 2 আছে, এখানে দুটো 2, অর্থাৎ বর্গ করতে পারবো। কিন্তু এখানে দুটো 7 আছে, কিন্তু এখানে একটি মাত্র 3 আছে। তাহলে দুটো সংখ্যা পাশাপাশি গুণ হয়ে থাকলে সেক্ষেত্রে আমরা বর্গমূল করতে পারি। কিন্তু যে ক্ষেত্রে একটি মাত্র সংখ্যা আছে সেক্ষেত্রে তো বর্গমূল করা যায় না। তাহলে এই সংখ্যাটিকে বর্গমূল করতে গেলে কি করতে হবে? তো সেটাই এখানে জিজ্ঞেস করেছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। তো যদি আমি এখানে 3 দিয়ে গুণ করি, দেখো 64 ডিভাইডেড বাই 147, এর সাথে যদি আমি 3 দিয়ে গুণ করি, 3 দিয়ে গুণ করলে আমি এখানে কি পাবো? 3 দিয়ে গুণ করলে আমি দেখো ওপরে কি পেলাম, ওপরে এখান থেকে আমি কি পাচ্ছি? 2 স্কোয়ার গুণ 2 স্কোয়ার গুণ 2 স্কোয়ার, আর নিচে ডিভাইডেড বাই কি আছে? 7 স্কোয়ার ইন্টু 3। আর এই 3টা গুণ করার জন্য এখানে 3 গুণ হিসেবে থাকবে। তাহলে এই 3 আর এই 3 কেটে যাবে, কেটে গিয়ে আমি কি পাবো? সবগুলো দেখো স্কোয়ারে পেয়ে গেলাম, নিচে ডিভাইডেড বাই 7 স্কোয়ার। এবার যদি এই সংখ্যাটাকে আমি বর্গমূল করি, তাহলে সহজেই আমি বর্গমূল পেয়ে যাব। কি পাবো? 2 ইন্টু 2 ইন্টু 2 ডিভাইডেড বাই 7 স্কোয়ার থেকে একটি 7 বেরিয়ে যাবে। তাহলে কত পেলাম? 2 দুগুণে 4 দুগুণে 8 ডিভাইডেড বাই 7। তাহলে এইটা হবে তখন বর্গমূল। তাহলে কোন সংখ্যা দিয়ে গুণ করতে হবে? 3 দিয়ে আমার গুণ করতে হবে। 3 দিয়ে গুণ করলে আমার গুণফল হবে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এইভাবে আমার প্রত্যেক ক্ষেত্রে দেখতে হবে যে কোন সংখ্যা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে। এখন এখানে দেখো, এখানে আরেকটা জিনিস আমরা দেখতে পারি, সেটা হলো আমরা যেমন 3 দিয়ে আমরা এখানে গুণ করলাম, তো 3 দিয়ে গুণ করার পরিবর্তে আমরা যদি একের 3 দিয়ে গুণ করি, তাহলেও কিন্তু এটা পূর্ণবর্গ হবে। যেমন 64 ডিভাইডেড বাই 147, একে যদি 1/3 দিয়ে গুণ করি, তাহলে 1/3 দিয়ে গুণ করলে কি হবে?
ওপরে আমার ছিল 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার, আর নিচে আমার কি চলে আসছে 7 স্কোয়ার ইন্টু 3, এই পর্যন্ত আমার ছিল এখানে, এই পর্যন্ত আমার এখানে ছিল। তো একটা 3 দিয়ে 1/3 দিয়ে গুণ করার জন্য এখানেও 3 স্কোয়ার চলে আসবে, তাহলে এটাও তখন বর্গমূল হয়ে যাবে। তাহলে হয় আমাকে 3 দিয়ে গুণ করতে হবে অথবা 1/3 দিয়ে গুণ করতে হবে। তাহলে যে কোনো একটি সংখ্যা হয় 3 দিয়ে অথবা 1/3 দিয়ে গুণ করতে হবে, করলে আমি যে সংখ্যাটি পাবো সেটি পূর্ণবর্গ ভগ্নাংশ হবে। একই রকমভাবে আমরা যদি 4-এর দাগের অঙ্কটা করার চেষ্টা করি, 2 আর 3-এর দাগের অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া হলো, তোমরা বাড়িতে নিজেরা চেষ্টা করবে, পেরে যাবে। 81 ডিভাইডেড বাই 288, একে যদি স্কোয়ার রুট করতে বলে তাহলে কি করতে হবে, 81টাকে ভাঙতে হবে। 81কে ভাঙলে আমরা কি পাই, 81কে যদি আমরা ভাঙি আমরা 3 দিয়ে পাবো, 3 27, আবার 3 দিয়ে করলে 3 9, আবার 3 দিয়ে করলে 3 তিরিক্ষে 9। তাহলে আমরা লিখতে পারি স্কোয়ার রুট অফ 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3। আর নিচে কি আমরা লিখতে পারি 288, একে যদি আমরা ভাঙি 2 দিয়ে ভাঙলে 2 1 2, 4 2 8, 4 2 8, একে যদি আমরা ভাঙি 7 2 14, 2 2 4, সেখান থেকে আমরা পাবো 36, সেখান থেকে আমরা পাবো 18, সেখান থেকে আমরা 2 দিয়ে পেলে 9, সেখান থেকে পাবো 3 তিরিক্ষে 9। তাহলে কতগুলো 2 হলো, 1 2 3 4 5, 5টা 2। তাহলে আমরা লিখতে পারি 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 ইন্টু 3 ইন্টু 3। তাহলে এখানে আমি কি পেলাম, এই যে উৎপাদক বিশ্লেষণটা তোমাদের রাফে করে নিতে হবে। এখান থেকে তাহলে আমি কি পেলাম, 3 স্কোয়ার, ওপরে থাকবে 3 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার, আর নিচে থাকবে 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার। আচ্ছা এখানে দেখো কটা 2 আছে, এখানে দুটো 2, দুটো 4টে, তাহলে দুটো 2 স্কোয়ার হবে, আর একটা 2 এমনি গুণ হয়ে থাকবে, আর একটা হচ্ছে 3 স্কোয়ার। তাহলে এখানে দেখো একটা 2 বেশি আছে ধরে নিতে পারো, অথবা একটা 2 এর ঘাটতি আছে। তাহলে হয় আমাকে 2 দিয়ে গুণ করতে হবে, যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে এই 2 কেটে যাবে, অথবা যদি আমি 1/2 দিয়ে গুণ করি তাহলে এই 2 এর মাথায় আরেকটা স্কোয়ার হয়ে যাবে। এটা আমি একটু ভেঙে আরেকটু দেখাই। ধরো 3 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার ডিভাইডেড বাই 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার ইন্টু 2। তাহলে এর সাথে যদি আমি কি করি 2 দিয়ে গুণ করি তাহলে এই 2 কেটে যাবে, কেটে গেলে কি পড়ে থাকছে, এগুলো প্রত্যেকটাই স্কোয়ার হিসেবে থাকছে। তাহলে এই সংখ্যাটি হবে পূর্ণ বর্গ ভগ্নাংশ। আরেকটা কি হতে পারে, আরেকটা হতে পারে যে আমি এখানে গুণ করলাম 1/2 দিয়ে, 1/2 দিয়ে গুণ করলে কত হবে, এই 2 আর এই 2 গুণ হয়ে গিয়ে এখানে একটা 2 স্কোয়ার চলে আসবে। তাহলে 2 স্কোয়ার যদি চলে আসে, বাকিগুলো তো অলরেডি স্কোয়ার রয়েছে, তাহলে এটা ওভারঅল পূর্ণ বর্গ ভগ্নাংশ হয়ে যাবে। তাহলে হয় আমি 2 দিয়ে গুণ করতে পারি অথবা 1/2 দিয়ে গুণ করতে পারি, 2 দিয়ে গুণ করতে পারি অথবা 1/2 দিয়ে গুণ করতে পারি। তাহলে এইভাবে আমরা যে কোনো ভগ্নাংশ সংখ্যা যেটি পূর্ণবর্গ নয় সেটাকে বিভিন্ন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করে পূর্ণবর্গ সংখ্যাতে পরিণত করতে পারি। এখন আমরা দেখব যে কোনো সংখ্যার সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা ভাগ করলে ভগ্নাংশগুলি পূর্ণবর্গ ভগ্নাংশ হবে। যেমন আমরা উদাহরণ হিসাবে 2 এর অঙ্কটা দিয়ে শুরু করি। ধরো 320 ডিভাইডেড বাই 121। তো 121কে আমি যদি ভাঙি তো এখানে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাঙানো যায় না, এটা 11 গুণ করলে তবেই 121 হয়। আর 320কে যদি আমরা ভাঙি 2 দিয়ে, ধরো 160, আবার 2 দিয়ে ভাঙলে 8 2 16 আর 0 বসে যাবে, আবার 2 দিয়ে ভাঙলে 40, আবার 2 দিয়ে ভাঙলে 20, আবার 2 দিয়ে ভাঙলে 10, আবার 2 দিয়ে ভাঙলে 5। তাহলে এইভাবে আমরা ভাঙতে পারি। তাহলে কি হলো, এখানে আমরা লিখতে পারি
11 ইন্টু 11 নিচে, আর ওপরে 320 পরিবর্তে আমরা লিখতে পারি এখানে কতগুলো 2 দেখো, 1 2 3 4 5 6, 6টা 2 আর একটা 5, তাহলে আমরা লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, তাই 6টা 2 ইন্টু একটা 5। এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে আমরা পেলাম দেখো 11, নিচে লিখবো 11 স্কোয়ার আর ওপরে লিখবো 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার ইন্টু 5। তাহলে একটা আমার 5 এক্সট্রা হয়ে গেল এখানে। এবার বলছে কত সংখ্যা দিয়ে ভাগ করলে এটা পূর্ণবর্গ হবে। আমার যদি এখানে 5 এই সংখ্যাটি না থাকে তাহলে এই সংখ্যাটি পূর্ণবর্গ হবে, কেন বাকিগুলো স্কোয়ার আছে। তো আমি কি করলাম, একে আমি 5 দিয়ে ভাগ করলাম। 5 দিয়ে যদি ভাগ করি তাহলে 1-এর 5 হবে, এখানে হলে কি হবে 5 5 কেটে যাবে। তার ফলে আমরা এখানে যে সংখ্যাটি পড়ে থাকবে অর্থাৎ 5 5 কেটে গেলে সেটি পূর্ণবর্গ সংখ্যায় পরিণত হবে। অর্থাৎ এইভাবে আমরা বলতে পারি যে 5 দিয়ে যদি আমরা এই সংখ্যাটাকে ভাগ করি, এই সংখ্যাটাকে যদি ভাগ করি তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ ভগ্নাংশে পরিণত হবে। তাহলে বাকি দুটো অঙ্কের ক্ষেত্রেও তাই একই রকমভাবে আমার দেখতে হবে কোন ক্ষুদ্রতম সংখ্যা এক্সট্রা রয়েছে সেই সংখ্যাকে আমার ভাগ করে বাদ দিয়ে দিতে হবে। যেমন আমরা এখানে 5কে ভাগ করে বাদ দিয়ে দিলাম। তাহলে এইভাবে যে কোনো সংখ্যা ভগ্নাংশকে ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করে পূর্ণবর্গ সংখ্যা পেতে পারি। এবার আমরা দেখব যে যখন সংখ্যাগুলো খুব ছোট ছিল, 2 অক্ষের সংখ্যা, 2 অক্ষের অঙ্ক বা 3 অক্ষের সংখ্যা যখন আমরা পাচ্ছিলাম তখন সেটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করে দেখে নিচ্ছিলাম। কিন্তু যদি একটি 4 অঙ্কের সংখ্যা থাকে, ধরা যাক 1764, তো এই রকম সংখ্যাকে কি উৎপাদকে বিশ্লেষণ করে করা সম্ভব? তো করা সম্ভব, কিন্তু সেটা খুবই সময় সাপেক্ষ, অর্থাৎ বেশি সময় লাগবে। তা সেই জন্য আমরা এখানে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করার চেষ্টা করব। যেমন এখানে করা হয়েছে দেখো ভাগ প্রক্রিয়ায়। তো প্রথমে কি করতে হয়, এখানে এটা করার জন্য প্রথমে দুটো দুটো করে সংখ্যা ডান দিক থেকে ভাগ করে নিতে হয়, এইভাবে দাড়ি কেটে নিতে হয়। এইবার আমি কি করব, এবার এখানে নামতাটা হবে এইরকম 2 দুগুণে 4, 3 তিরিক্ষে 9, 4 4ই 16, 5 5 25, এইভাবে নামতাগুলো এখানে পড়তে হয়। তো আমরা দেখলাম প্রথম সংখ্যাটির 17 মানে হচ্ছে 16-এর থেকে একটু বড়, আবার 25-এর থেকে ছোট। তাহলে আমি এখানে 4-এর নামতা গুনবো, তাহলে 4 4ই 16, 4 4ই 16, তাহলে এখানে কত পড়ে থাকলো 1। আর এই 64 এই বর্গমূলের ক্ষেত্রে দুটো সংখ্যা অর্থাৎ জোড়াই জোড়াই সংখ্যা এখানে নেমে যায়, তাহলে এখানে নেমে গেল 164। পরের স্টেপে কি হবে, পরের স্টেপে হবে আমরা এখানে যে সংখ্যাটা পেয়েছি 4 তার ডবল সংখ্যা আমরা এখানে নেব, অর্থাৎ 8। এবার আমরা এখানে 8 বসিয়েছি, 8-এর পাশে যদি 1 বসাই তাহলে 1 গুণ করে দেখব কত হয়, 81। বা যদি আমরা 8-এর পাশে 2 নিই তাহলে 2 দিয়ে গুণ করব, 8-এর পাশে যদি 3 নিই তাহলে 3 দিয়ে গুণ করে দেখব কত হচ্ছে। এখন 8-এর পাশে যদি 2 নিই তাহলে দেখছি 2 দুগুণে 4 আর 8 দুগুণে 16, 164 আমি এখানে পেয়ে গেলাম। তাহলে আমি বসাতে পারি, আর এখানে 2 বসাবো আর এখানেও আমি 2 বসাবো, বসিয়ে এখানে আমি লিখে দিতে পারি 164। তাহলে আমার এখন বর্গমূল যেটা পেলাম সেটা হচ্ছে 42। 82টা কিন্তু কখনোই নয়, বর্গমূল হবে তাহলে কত, বর্গমূল হবে 42। তাহলে এইভাবে ভাগ প্রক্রিয়ার সাহায্যে আমরা বর্গমূল করতে পারি। কোন কোন সংখ্যার ক্ষেত্রে করব, যখন সংখ্যাটি বড় হয়ে যাবে অর্থাৎ 4 অঙ্কের সংখ্যা হবে, সেই ক্ষেত্রে আমরা ভাগের সাহায্যে বর্গমূল করতে পারি। ছোট সংখ্যার ক্ষেত্রেও আমরা বর্গমূল করতে পারি ভাগের সাহায্যে, তবে সেক্ষেত্রে যেহেতু উৎপাদক বিশ্লেষণের সাহায্যে আমরা করতে পারবো সেই জন্য ভাগের সাহায্যে করা হয় না। তাহলে আমরা দেখলাম যে বড় সংখ্যার ক্ষেত্রে ভাগের সাহায্যে বর্গমূল করা অনেক সুবিধাজনক। যেমন এখানে একটি সংখ্যা দিয়েছে, এটা ছোট সংখ্যা 625 ডিভাইডেড বাই 144, এই সংখ্যাটিকে আমরা বর্গমূল করতে পারি ভাগের সাহায্যে। কিভাবে করে সেটা এখানে দেখিয়েছে। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন দিয়েছে যে এর বর্গমূল
625/144 এর বর্গমূলকে কোন সংখ্যা দিয়ে গুণ করলে 1 পাবো। তাহলে এর বর্গমূল প্রথমে বের করতে হবে, 625/144। তাহলে আমরা এতক্ষণ যা শিখলাম তার উপর নির্ভর করে তোমরা চেষ্টা করবে এর বর্গমূলটা বের করার। তো যেহেতু আমি এমনি করতে পারবো, তাই জন্য 25-এর বর্গমূল হচ্ছে 25, 25 625, আর 144-এর বর্গমূল হচ্ছে 12। তাহলে 25/12 আমি পেলাম এর বর্গমূল। এখন বলছে এই বর্গমূলের সাথে কত সংখ্যা গুণ করলে আমি 1 পাবো। তাহলে 25/12 একে যদি আমি এর ঠিক উল্টো বা অনন্যক দিয়ে গুণ করি তাহলে দেখবে আমি 1 পেয়ে যাব। কিভাবে? যদি আমি এর উল্টো সংখ্যাটি দিয়ে গুণ করি তাহলে এই 25-এর সাথে 25 কেটে যাবে, আর 12-র সাথে 12 কেটে যাবে, তাহলে কত পড়ে থাকলো? 1। তাহলে যে কোনো সংখ্যাকে, ধরো যে কোনো সংখ্যা যদি x/y হয় তাকে কত দিয়ে গুণ করলে আমরা 1 পাবো? ঠিক এর অনন্যক অর্থাৎ y/x, এইটা সমান সমান আমরা 1 পাবো। কী করে? y কেটে যাবে এবং x কেটে যাবে, কেটে গিয়ে আমার কী পড়ে থাকলো? 1। তাহলে এইভাবে যদি বলা হয় কোনো প্রশ্নে যে কোনো বর্গমূলকে কোন সংখ্যা দিয়ে গুণ করলে আমরা 1 পাবো, তখন অবশ্যই দেখবে তার উল্টো অর্থাৎ অনন্যক সংখ্যাটি দিয়ে গুণ করলে আমরা 1 পাবো। তাহলে এই রকম অঙ্ক তোমরা করতে গিয়ে দেখবে অনেক পাবে। এখানেই শেষ হলো দ্বিতীয় পর্ব। ভগ্নাংশের বর্গমূল অধ্যায়ের তৃতীয় পর্বে আমরা দেখব কোষে দেখি 11.1, এবং ওই পর্বেই আমরা কোষে দেখি 11.1 এর সমস্ত অঙ্কগুলো সলভ করব।